সুপ্রিয় দর্শক, বিদ্যুৎ খাতের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান আলোকিত বাংলাদেশে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং এর সুফল ও সম্ভাবনা। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। এই ধারাবাহিকতায় বিদ্যুতের উৎপাদন বেড়েছে এবং লোডশেডিং কমেছে। আমরা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং এর সম্ভাবনা ও ব্যবহার নিয়ে সাজিয়েছি আমাদের আজকের আলোকিত বাংলাদেশ। জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনের জন্য বিদ্যুতের কোনো বিকল্প নেই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে বর্তমান সরকারের রূপকল্প ভিশন 2021 বিশেষ করে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিদ্যুৎ অবশ্যই গুরুত্বপূর্ণ। 2013 সালের মধ্যে প্রক্ষেপিত 8% জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে দেশে নতুন করে শিল্প কলকারখানা স্থাপন এবং পল্লী এলাকার কৃষিভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা, লোডশেডিং এর মাত্রা অদূর ভবিষ্যতে কমিয়ে আনা এবং 2021 সালে সবার জন্য বিদ্যুৎ বাস্তবায়ন ও সর্বোপরি ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে সরকার। বর্তমান বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদন ক্ষমতার 1/4 বয়স 20 বছরের ঊর্ধ্বে, ফলে উৎপাদন ক্ষমতা কমে যাওয়া সহ রক্ষণাবেক্ষণ ও ফোর্স আউটস এর পরিমাণ বেশি। এছাড়া গ্যাস সরবরাহ স্বল্পতার জন্য প্রায় 800 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে। ফলশ্রুতিতে উৎপাদন ক্ষমতা 4000 থেকে 4600 মেগাওয়াটে ওঠানামা করে। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে বিদ্যুৎ খাতে সংস্কার আনে। এ লক্ষ্যে জাতীয় জ্বালানি নীতিমালা প্রস্তুত করা হয় এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় অনুমোদন করে এটি। নীতিমালায় বিদ্যুৎ খাতের সংস্কার এবং নতুন অবকাঠামো প্রস্তুতের জন্য দিক নির্দেশনা দেওয়া হয়। এই নীতির আলোকে বিদ্যুৎ সেক্টরের উন্নয়নে গঠন করা হয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অর্থাৎ বিইআরসি। 2008 সালের ডিসেম্বরের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার বিদ্যুৎ সেক্টরের উন্নয়নে নতুন নীতিমালা অনুমোদন করে। নতুন এই নীতিমালায় বিদ্যুৎ সেক্টরে ব্যক্তিগত ও যৌথ বিনিয়োগ অনুমোদন দেওয়া হয়। ক্রমবর্ধমান উৎপাদন ও চাহিদার ঘাটতি মেটাতে এবং শিল্প কারখানা সহ অর্থনীতিকে গতিশীল রাখতে সরকার স্বল্প ও মধ্যমেয়াদী বিদ্যুৎ উৎপাদনের ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে। আগামী 2016 সাল পর্যন্ত প্রায় 15,000 মেগাওয়াট ক্ষমতার নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সময় সাপেক্ষ হওয়ায় সরকার জরুরি ভিত্তিতে লোডশেডিং সহনীয় মাত্রায় রাখার জন্য রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। স্যার, আপনাদের তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের পেছনে কি ধরনের কারণ রয়েছে সে সম্পর্কে আমাদের কিছু বলুন। তড়িৎ গতিতে মানুষের কষ্ট লাঘব করা এবং পরিমিত ইসের মধ্যেও বিদ্যুৎটা সরবরাহ করা একটা বিরাট উদ্দেশ্য ছিল। আর এগুলো তো খুব ইন্টারমিডিয়েট পিরিয়ডের জন্য 3 বছর 5 বছর। সুতরাং আমরা কিন্তু বৎসরে আপনার গ্যাস বেসড কিছু পাওয়ার স্টেশন প্রোগ্রাম হাতে নিয়েছি, কিছু কমপ্লিট হয়েছে, আরো কিছু আসবে। স্যার, আপনারা কি পরিমাণ তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছেন? 265 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 3টি বিদ্যুৎ কেন্দ্র স্বাক্ষরিত হয়েছে এবং 3টি বিদ্যুৎ কেন্দ্রই চালু আছে। এটা হলো রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র, আর কুইক রেন্টালও আছে। এটা কুইক রেন্টাল অবশ্য তরল জ্বালানি ভিত্তিক আর গ্যাস ভিত্তিক, মোট 1488 মেগাওয়াট ক্ষমতার 18টি বিদ্যুৎ কেন্দ্রের জন্য উদ্যোগ নেওয়া হয়। তবে 17টি বিদ্যুৎ কেন্দ্র আপনার এটা চালু হয়েছে এবং তাতে দেখা যায় যে প্রায় 962 মেগাওয়াট ক্ষমতার 12টি বিদ্যুৎ কেন্দ্র যেটা তেল ভিত্তিক, আর গ্যাস ভিত্তিক 426 মেগাওয়াটের ক্ষমতার 5টি এটা চালু আছে। সাধারণ জনগণের বিদ্যুৎ ব্যবহারে সচেতন হওয়ার লক্ষ্যে আপনার কি পরামর্শ? প্রয়োজন নাই আপনি অযথা বাতিটা জ্বালা রাখতেছেন। দ্বিতীয়ত আপনি যে সিএফএল বাল্ব আছে যেগুলো কম বিদ্যুৎ খরচ হয়, একই দেয়, সেটা আপনি ব্যবহার করতে পারেন। তারপরে ইদানিং আবার কতগুলো আসছে যেগুলো পাওয়ার সেভার,
আপনার ওই যে একটা ফিউজের মতো খুব কম টাকা, কিন্তু এটাও আপনি ব্যবহার করতে পারেন। আর আমি জনগণকে, আমার বিদ্যুৎ গ্রাহকদেরকে একটা অনুরোধ করব, আপনারা জানেন যে এনভায়রনমেন্টাল যে পলিউশনটা, আমরা যে তরল জ্বালানি বা গ্যাস যাই ব্যবহার করি না কেন, এতে কার্বন এমিশন হয়। সারা বিশ্ব জুড়ে এই নিয়ে কথা হচ্ছে যে টেম্পারেচার 3-4 ডিগ্রি বেড়ে যায়। যদিও আমরা বাংলাদেশি হিসাবে কম ইমিশন করতেছি, কিন্তু তার প্রতিক্রিয়াটা কিন্তু আমাদের এখানে সবচেয়ে বেশি। অনেকেই বলেন, আবহাওয়াবিদরা বলে থাকেন যে প্রায় যদি 3-4 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়, আর যদি নর্থ মেরুর বরফ যদি আমাদের এখানে আসে, তাহলে 3/4 অব দি বাংলাদেশ কিন্তু সাবমার্স, পানির নিচে চলে যাবে। আপনি অবস্থাটা দেখতে পারেন। এটা সারা বিশ্ব জুড়ে এখন আসছে যে আপনি কম বিদ্যুৎ ব্যবহার করেন, ব্যবহারের সাশ্রয়ী হন, এই ধরনীকে আরো বেশি দিন বাঁচার জন্য উৎসাহিত করুন, সাহায্য করুন, এবং এই পরিবেশকে রক্ষা করার জন্য আপনাদের দায়িত্ব অপরিসীম। বর্তমানে দেশের বার্ষিক মোট উৎপাদনের শতকরা 40% বেসরকারি খাত থেকে উৎপন্ন হচ্ছে। বিদ্যুৎ খাতে বিনিয়োগের ক্ষেত্রে সরকার সময়োপযোগী সরকারি বেসরকারি অংশীদারিত্ব প্রকল্প অর্থাৎ পিপিপি প্রকল্প শুরু করেছে। পিপিপির আওতায় বিদেশি বিনিয়োগকারীরাও বিনিয়োগ শুরু করেছে। এদিকে বিদ্যুৎ বিল পরিশোধের ক্ষেত্রে আধুনিক সুযোগ সুবিধার আওতায় এসেছেন পল্লী বিদ্যুৎ গ্রাহকরা। গত মাসে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন সব পল্লী বিদ্যুৎ সমিতিকে চালু হল ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র। একই সঙ্গে সব পবিশে SMS এর সাহায্যে বিদ্যুৎ বিল দেওয়ার সুযোগও চালু হল। সুপ্রিয় দর্শক, কথা বলছি সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানের সাথে। স্যার, বাংলাদেশের প্রেক্ষাপটে কুইক রেন্টাল পাওয়ার প্লান্টের প্রয়োজন কেমন ছিল? বাংলাদেশের উন্নয়নে কিংবা পৃথিবীর বর্তমান উন্নয়নে অবশ্যই বিদ্যুতের প্রয়োজন একান্তভাবে বোঝা যাচ্ছে। সেটা আপনি সামাজিক উন্নয়ন বলেন কিংবা অর্থনৈতিক উন্নয়ন বলেন, শিক্ষাগত বলেন, এগ্রিকালচারে বলেন, ম্যানুফ্যাকচারিং বলেন, প্রত্যেক ক্ষেত্রেই বিদ্যুতের প্রয়োজন একান্তভাবে প্রয়োজন। আজকে আমরা যে 6% জিডিপি গ্রোথ পাচ্ছি, সেই জিডিপি গ্রোথ কি আমরা করতে পারতাম যদি বিদ্যুৎ না দিতে পারতাম? এই বিদ্যুৎ দেওয়ার প্রয়োজনটা একেবারে 100% প্রয়োজন ছিল। কাজেই এটাকে কিভাবে দেওয়া যেত, এই যে সক্ষমতা জিডিপি গ্রোথের, এটার একমাত্র উপায় ছিল তাড়াতাড়ি বিদ্যুৎ করে এনে দেওয়া। এই তাড়াতাড়ি বিদ্যুৎ আনতে হলে আপনি যেই বিদ্যুৎ কেন্দ্রগুলো খুব তাড়াতাড়ি স্থাপন করা যায়, সেই বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমেই করা সম্ভব। কাজেই আমি বলছি যে আমাদের ওই টাইপের বিদ্যুৎ কেন্দ্র দরকার ছিল, যেটা অতি সত্য সময় করা প্রয়োজন, করা যায় এবং এই বিদ্যুৎ দেওয়া যায়। সেই প্রেক্ষাপটেই এই সো কল্ড কুইক রেন্টালটা এসছে। আমি নিজে মনে করি নামটা ঠিক না, নামটা হওয়া উচিত ছিল পিকিং প্লান্ট, কিংবা যে বিদ্যুৎ কেন্দ্র খুব তাড়াতাড়ি স্থাপন করা যায়। আপনাদের মতো ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো বিদ্যুৎ সেক্টরের সঙ্গে সংযুক্ত হয়ে বিদ্যুতের উৎপাদন সহ সার্বিক অবস্থার কতটুকু উন্নয়ন হয়েছে বলে আপনি মনে করেন? আমরা তো বাংলাদেশে মুক্ত বাজার অর্থনীতিকে বেছে নিয়েছি এবং ডেমোক্রেসিকে বেছে নিয়েছি। এই যে ডেমোক্রেসি এবং মুক্ত বাজার অর্থনীতি, এরা হাতে হাত মিলে চলে, এবং মুক্ত বাজার অর্থনীতিতে প্রাইভেট সেক্টর plays the most important role in improving the economic condition of the country. সরকারের কাজ হয়ে যায় রেগুলেটর এবং ফেসিলিটেটর হিসেবে, প্রাইভেট সেক্টরেরই কাজ দেশের অর্থনৈতিক উন্নয়নের ভিতরে কাজ করা। সেভাবে আমরা যারা প্রাইভেট সেক্টরে আছি, তারা শুধুমাত্র বিদ্যুৎ সেক্টরে না, সকল সেক্টরে, সকল অর্থনৈতিক সেক্টরে তাদের থাকার কথা এবং তাদেরই কাজ করার কথা। সেই হিসাবে আমি মনে করি বর্তমানে প্রায় 60% বিদ্যুৎ উৎপাদন প্রাইভেট সেক্টরের মাধ্যমে হচ্ছে, এবং সেটাই কাম্য ছিল, সেটাই আমাদের দূরের যাত্রা। সেই যাত্রার দিকেই আমরা যাচ্ছি, এবং ওইভাবে গেলে পারি 2021 সনের ভিতরে বাংলাদেশের সকলে বিদ্যুৎ পাবে। বর্তমানে কতটুকু বিদ্যুৎ সেক্টরের উন্নয়ন হয়েছে বলে আপনি মনে করছেন? আশা থেকেও অনেক বেশি উন্নয়ন করেছি। কেন এই কথা বলছি, যে বাংলাদেশের ইতিহাসে প্রায় 3,500 মেগাওয়াট উৎপাদন বাড়েনি
3.5 বছরে যেটা বর্তমানে হয়েছে, এটা একটা বাংলাদেশের জন্য বিরাট পাওয়া, 1 নম্বর। 2 নম্বর হলো সক্ষমতা। বাংলাদেশের এই 3,500 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র সবই বাংলাদেশের প্রাইভেট সেক্টর করেছে। সেখানে 20-25টা কোম্পানি আছে। এই 20-25টা কোম্পানি দারুণভাবে তারা এখন মুক্তবাজার অর্থনীতিতে নিজেদের ক্যাপাসিটি বিল্ড আপ হয়ে গেছে। এটা আমাদের দ্বিতীয় পাওনা। তৃতীয় পাওনা হলো যে বিদ্যুৎ উৎপাদন। এই বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আপনারা 6% গ্রোথ দেখতে পাচ্ছেন। এরপরেও কিন্তু আমরা বিদ্যুৎ বিক্রি করতে পারছি যেটা অন্যান্য সকল দেশের থেকে কম মূল্যে। স্যার, এই সফলতার পর আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? আমাদের তো বাংলাদেশ সরকারের একটা 2021 সনের ভিতরে যাতে সবাই বিদ্যুৎ পায় সেটার একটা পরিকল্পনা আছে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলেও একই ধারায় আছে। ইট ইজ মোস্ট ন্যাচারাল দ্যাট একটা ডেভেলপড দেশে সকল লোকে বিদ্যুৎ পাবে। বিদ্যুৎ পাওয়াটা একটা মৌলিক অধিকার। কাজেই উৎপাদন অনেক বাড়াতে হবে, ট্রান্সমিশন অনেক বাড়াতে হবে, ডিস্ট্রিবিউশন অনেক বাড়াতে হবে এবং কম মূল্যে উৎপাদন বাড়াতে হবে। এই প্রত্যেকটা জিনিসের পিছনে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা আশা করছি আগামীতে আরো কম মূল্যে গ্যাস পাওয়া যাবে বাংলাদেশে, সেই গ্যাস দিয়ে কম মূল্যে বিদ্যুৎ উৎপাদন করা যাবে। আমরা আশা করছি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বিদেশ থেকে আমদানি করে আমরা যাতে এখানে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। আমরা আশা করছি যে আশেপাশের দেশে ভুটান স্পেশালি সেখানে বিরাট বড় জলবিদ্যুতের সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে কিভাবে সেই বিদ্যুৎ বাংলাদেশে আনা যায়। শহরের গ্রাহকদের হাতে নাগালেই বিদ্যুৎ বিল পরিশোধের ব্যবস্থা রয়েছে। পল্লীর গ্রাহকরা এতদিন ছিলেন পিছিয়ে, শেষ পর্যন্ত তারাও এগিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে পবিশের গ্রাহকরা মোবাইল ফোনে SMS পাঠানোর সাহায্যে বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আমরা এসেছি একটি রেস্টুরেন্টে, কথা বলছি এখানকার একজনের সঙ্গে। আপনার কি নাম? আমার নাম জহির। জহির সাহেব, আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন চলছে? মোটামুটি ভালো চলছে। আগের চেয়ে এখন বিদ্যুৎ ব্যবস্থা কেমন রয়েছে বা বিদ্যুতের সরবরাহ কেমন আছে? আগের চেয়ে মোটামুটি ভালো। তারপরে সরকার যদি আরো ভালো পদক্ষেপ নেয়, আশা রাখি আমাদের বিদ্যুৎ সরবরাহ বেশি হলে আমাদের বেচা কেনাও বেশি হবে, ব্যবসা বাণিজ্য করতে আমাদের সুবিধা হবে। কথা বলছি একজন ব্যবসায়ীর সাথে। চাচা, আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ গাইয়ান খান। আপনি এই কারওয়ান বাজারে ব্যবসা করছেন কতদিন ধরে? 30 বছর যাবত। দীর্ঘদিন ব্যবসা করছেন? জি। আপনার অভিজ্ঞতা অনেক? জি, অনেক। এই যে এই সরকারের সময়ে আপনাদের এই কারওয়ান বাজারের যে বিদ্যুতের যেটা প্রয়োজন হয় ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে আগের চেয়ে কেমন পরিবর্তন হয়েছে? আগের থেকে কিছুটা উন্নত হয়েছে, কারণ আগের থেকে আগে প্রায় লোডশেডিং হইতো, এখন একটু কম হচ্ছে। এখন জিনিস তো অনেক বাড়ছে, কারণ বিদ্যুতের প্রয়োজন আমাদের অনেক। আমার চাহিদার কোনো অন্ত নাই, চাহিদা অনেক, কিন্তু সেই চাহিদা মোতাবেক মোটামুটি এখন একটা ইয়াতে যাচ্ছি আর কি। যদি এগুলো সফল করতে পারে অবশ্যই এই বিদ্যুৎ কমবে, আমার মনে বিশ্বাস। গত সপ্তাহে বিদ্যুতের লোডশেডিং কেমন ছিল? না, এই লোডশেডিং ছিল হয়তো ঘন্টা আনি, এভারেজে সারাদিনে 2 ঘন্টা, হয়তো একবার দিবার গেছে, কোন সময় একবারও গেছে, কোন সময় দিবার গেছে, 1-2 ঘন্টা হয়েছে। তো বর্তমান সরকার দেখা গেছে যে লোডশেডিং যাতে না হয়, আপনারা যাতে নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ পান, এই জন্য তারা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে এবং বিদ্যুতের উৎপাদন বাড়িয়েছে। এর ফলে কিন্তু লোডশেডিংটা কম হচ্ছে। তো আপনি সরকারকে কি বলবেন? সরকার তো চেষ্টা করতেছে, সরকার তো বসে রয় নাই। আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা যে আগামীতে হয়তো আমাদের বিদ্যুতের চাহিদা পূরণ করবে। বর্তমানে দেশের 4,501টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ করে 70টি পবিশ। 3 পার্বত্য জেলা বাদে সব জেলাতেই পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম রয়েছে। গত মাসে প্রথম পর্যায়ে 70টি পবিশে 5 শতাধিক ইউনিয়নে তথ্য ও সেবা কেন্দ্র হল। এর ফলে এসব কেন্দ্রে গিয়ে গ্রাহকরা মাত্র 5 টাকা কমিশন দিয়েই তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। এতে গ্রাহকদের অর্থ এবং সময় দুই বাঁচবে। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়ন ও এই সুবিধার আওতায় আসবে। তথ্যকেন্দ্র ছাড়াও মোবাইল ফোনের SMS এর সাহায্যে বিদ্যুৎ বিল পরিশোধের সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। কথা বলছি এখানকার একজন সবজি বিক্রেতার সাথে। সকাল কটা থেকে রাত কটা পর্যন্ত আপনাদের এই শাকসবজি বিক্রয় হয়? সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত। রাত্রিতে তো আপনাদের বিদ্যুৎ প্রয়োজন হয় বেশি,
এই যে বিদ্যুৎ থাকছে ভালো, এর ফলে কি আপনাদের ব্যবসায়িক কোনো উন্নতি হচ্ছে? হ্যাঁ, বিদ্যুৎ থাকার ফলে আমাদের তো দেখা গেছে বিদ্যুৎ থাকলে কাস্টমার সুষ্ঠুভাবে বেচতে পারি, বিদ্যুৎ না থাকলে তো অসুবিধা হয়। সরকারের কাছে কি প্রত্যাশা আপনার? হ্যাঁ, বিদ্যুৎ যাতে সবসময় থাকে এটাই আমাদের প্রত্যাশা। সুপ্রিয় দর্শক, কথা বলছি একজন পেঁয়াজ বিক্রেতার সাথে। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনি কতদিন ধরে এই পেঁয়াজ এই ব্যবসা করছেন? এই 5-7 বছর হলো। আপনি যে কাজটি করছেন এখানে তো বিদ্যুতের বেশ ব্যবহার দেখছি, লাইট জ্বালাচ্ছেন, আবার ফ্যান চালিয়ে আপনি কি করছেন এটা? এখানে ওই যে ময়লা উড়াইতেছে, মানে পেজের চোষাগুলো মনে করেন যে ফ্যান দিলে পেজের চোষাগুলো উড়ে যায়। আর এমনি অপরিষ্কার থাকলে তো মনে করেন কাস্টমার নিতে চায় না। আগে মনে করেন এত বিদ্যুৎ থাকে না, ঘন ঘন চলে গেছে, এখন মোটামুটি ভালোই আর কি থাকতেছে। আপনি মাছের ব্যবসা করছেন কতদিন ধরে? আমরা এটা আপনাকে 15-20 বছর ধরে করতেছি। এখন যে দুপুর এই সময়েও আপনারা বাতি জ্বালিয়ে ব্যবসা করছেন, এটা কেন? এটা আপনার বাতি জ্বালায়া যদি ব্যবসা না করি তাহলে তো কাস্টমারের মাছ চোখে থাকে না, অন্ধকার থাকে, তার জন্য বাতি জ্বালায় আমরা মাছ বেচাকেনি করি। আপনাদের কেমন চলছে ব্যবসা বাণিজ্য? ব্যবসা বাণিজ্য খারাপ না, ভালোই চলছে। আজকে মোটামুটি শুক্রবার তো বেচাকেনি খুব ভালো হচ্ছে। আগের তুলনায় এখন আপনাদের বিদ্যুৎ কেমন থাকে? আগের থেকে এখন বিদ্যুৎ খুব ভালো থাকে। আগে অনেকবার বিদ্যুৎ খানি পড়ে যাইতো, এখন আপনার খুব বিদ্যুৎ থাকে, অনেক সময় লেগে থাকে। বর্তমান সরকার গ্যাসের উপর নির্ভরশীলতা কমিয়ে সব রকম জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা গ্রহণ করেছে। কুইক রেন্টাল হিসেবে 4টি চুক্তির অধীনে 615 মেগাওয়াট বিদ্যুৎ আগামী দিনগুলোতেও যোগ হবে বলে আশা করা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন কথা বলছি বিদ্যুৎ বিভাগের সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদের সাথে। আমাদের দেশের প্রেক্ষাপটে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজনীয়তা কেমন রয়েছে? ধরা যাক 2009 সনের কথা, যখন বিদ্যুৎ উৎপাদন হতো 3200 থেকে 3500 মেগাওয়াট, তখন কিন্তু লোডশেড ছিল বিপুল পরিমাণে। এখন বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে, এটা তো অনস্বীকার্য। তো সেই লক্ষ্য সামনে নিয়ে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। গ্যাসের একটা সীমাবদ্ধতা আছে। গ্যাস আপনারা জানেন 2009 সনেও অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চলছিল না গ্যাসের কারণে। তাহলে এখন বিদ্যুৎ উৎপাদন বাড়াবো কি বাড়াবো না, এই প্রশ্ন যদি সামনে আসে, তাহলে কথা হবে যে গ্যাস আমার হাতে নাই, কয়লা উত্তোলন খুব দ্রুত করা যাচ্ছে না, কি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যাবে? এটি আমাদের এক্সপার্ট লেভেলে যখন চিন্তা ভাবনা করেছে, তখন বিকল্প একটাই, যে তরল জ্বালানি ভিত্তিক অর্থাৎ লিকুইড ফুয়েল দিয়ে এই বিদ্যুৎ উৎপাদন করা। এই লিকুইড ফুয়েলটা, হ্যাঁ, এটিও আমাদের নিজস্ব উৎপাদনের বাইরে থেকে আনতে হয়, কিন্তু এটার ইম্পোর্ট করা যত সহজ, কয়লা ইম্পোর্ট করা তত সহজ না। আর কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে, একটা কেন্দ্র স্থাপন করতে 500 বছর সময় লাগে। কয়লার এনভায়রনমেন্ট থেকে শুরু করে বিপুল পরিমাণ জায়গা, এগুলো বিবেচনা আনতে হয়। কাজে এই সবগুলো বিষয় বিবেচনা করে এই তরল জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, অর্থাৎ বিদ্যুৎ দিব কি দিব না, উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে পরে এই স্বল্প সময়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য এছাড়া আমাদের হাতে আর কোনো বিকল্প ছিল না। সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে, এবং এতে কি আপনি মনে করেন যে উৎপাদন ব্যয়ের ভারসাম্য ফিরে আসবে? দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা নিয়েছি, যেগুলো আমাদের এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্রগুলো 2017 থেকে আসতে শুরু করবে। যখন এগুলো আমাদের কাছে আসবে, এই যে আমরা তরল জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছি, মূল দাম বেশি পড়ছে, তখন এই দামটা একটু কমে আসবে। তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে নাকি বেশি ভর্তুকি দিতে হচ্ছে, এবং এখানকার লোকজন নাকি বসে বসে ভাড়া নিচ্ছেন, সেক্ষেত্রে আপনার কি অভিমত? একটা বিদ্যুৎ কেন্দ্র যখন বিদ্যুৎ উৎপাদন করে, প্রতি ইউনিটে বিদ্যুতের দাম পড়ে জ্বালানি তেল মিলিয়ে ধরেন যে 16 থেকে 18 টাকার মতো। এখন এই বিদ্যুৎ কেন্দ্রগুলো আমরা বসিয়েছি কিন্তু 4 মাস, 6 মাস, 1 বছরে, যার ফলে এই 3350 মেগাওয়াট, এখন প্রায় 3500 মেগাওয়াট বিদ্যুৎ যোগ করা গেছে। এই 3500 মেগাওয়াটের মধ্যে 2000 মেগাওয়াটের হচ্ছে তরল জ্বালানি ভিত্তিক। তাহলে এই 2000 মেগাওয়াট বিদ্যুৎ যদি আমাদের না থাকতো, তাহলে আজকে কি অবস্থা হতো? এটি কি আমাদের ইন্ডাস্ট্রিগুলো ঠিক মতো চলতো?
আমাদের শেষ পাম্পে কি আমরা বিদ্যুৎ দিতে পারতাম? আমরা পরীক্ষার্থীদের পড়ালেখার জন্য কি বিদ্যুৎ দিতে পারতাম? আমরা কি এই যে আমাদের নিত্য নৈমিত্তিক কাজে যে বিদ্যুৎটা ব্যবহার, সেই কাজে কি বিদ্যুৎ দিতে পারতাম? কাজে এই সাধারণ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছানোর লক্ষ্যে শর্ট টার্ম এই কাজটি করা। এখন দাম বেশি, অবশ্যই দাম বেশি। তাহলে পরে এই দামের বিপরীতে ফেরত কি আসছে? সরকারকে এই বেশি দামে বিদ্যুৎ উৎপাদন করতে হচ্ছে, যার ফলে বিদ্যুতের দাম বেড়েছে। এই বিদ্যুতের দাম সাধারণভাবে বিবেচনা করা হয় যে 1 ইউনিট বিদ্যুৎ যদি না দেওয়া হয় তাহলে তার মূল্য হচ্ছে 35 টাকা। সম্প্রতি ভারতের একটা স্টাডি, তারা বলছে $2। এখন $2 আমি মিস করব নাকি আমি বিদ্যুৎ উৎপাদন করব? সাধারণ মানুষের আয় বেড়েছে। আপনি যদি বিবেচনা করেন, শিল্প খাতে শ্রমিক অসন্তোষ কমেছে কেন? যদি একজন শ্রমিক তার বেতন পায়, শ্রমিক বেতন কিভাবে পাবে? মালিক যদি আয় করতে পারে। মালিক আয় কিভাবে করবে? যদি সে তার ইন্ডাস্ট্রিটা পুরোপুরি চালাতে পারে। তাহলে এই জিনিসগুলো কিন্তু সহজ অঙ্ক। শিল্প ঠিক মতো চললেই আয় বেশি, আয় বেশি হলেই শ্রমিকের বেতন ঠিক আছে, শ্রমিকের অসন্তোষ কম। আপনি যদি এইভাবে বিবেচনা করেন তাহলে পরে আমাদের অর্থনীতিতে আমরা বছরে 6,000 বা 6,500 কোটি টাকা ভর্তুকি দিই, কিন্তু অন্তত এর 10 গুণ, 20 গুণ, 30 গুণ টাকা কিন্তু আমাদের দেশে এই নানাভাবে এটা ফেরত আসে। কাজেই দাম বেড়েছে, ভর্তুকি বেড়েছে, কিন্তু তারপরও বিদ্যুৎ আমাদের জীবনকে অনেক আরামপ্রদ করেছে। 2015 সালের মধ্যে 8,000 মেগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা এর আগে চূড়ান্ত করা হয়েছে, তার সঙ্গে আরও প্রায় 3,500 মেগাওয়াট বেশি বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা যুক্ত করা হয়েছে। এর মধ্যে তেল চালিত কেন্দ্র হবে 8টি, যার 4টি 100 মেগাওয়াট, অন্য 4টি 50 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন। সরকারের নেয়া পরিকল্পনাগুলো বাস্তবায়নের মধ্য দিয়েই দেশ হোক আলোকিত বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, উন্নয়নশীল দেশের উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে বিদ্যুতের উৎপাদন ও ব্যবহারকে সুনিশ্চিত করা। বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের মাধ্যমে দেশের বিদ্যুতের উৎপাদন ব্যাপক হারে বাড়বে এবং এর ব্যবহার সুনিশ্চিত হবে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। শিউলি, কি হয়েছে?